উনি আজকেও আমাকে জানিয়েছে কোর্ট থেকে বের হওয়ার পরে, যেই দেখেছে সব মামলা ঢিসমিস হয়ে গেছে। আমি সাংবাদিকদের সামনে যখন ব্রিফ করছিলাম, ব্রিফিং করার পরেই কল দিয়ে জানিয়েছে যে আপনি কিন্তু আজকেও মাহফিলে যাবেন। আমি জানি কোথায়, খিলক্ষেতে। এটা খিলক্ষেত দেখেছেন। আমি জানি না আমার মাহফিল কোথায়, কারণ আমার সাথে যে ছেলেটা আছে ও আমার একদিন আগে জানায় যে আজকে অমুক জায়গায় মাহফিল আছে। গত কয়েকদিন আগে কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগের আয়োজনে 500 আলেম সব ঘরানা থেকে নিয়ে এসেছিল। কত? 500। ওনারা আয়োজন করেছিল 500, 750 উপরে আলেম এসেছে পুরা কুষ্টিয়া জেলা থেকে, সব ঘরানার। প্রায় 2.5-3 ঘন্টা আলোচনা হয়েছে, কোনো সমস্যা না, কিচ্ছু পাইনি। আমি নিজেও ছিলাম। আপনি একটু ভাবেন তো, 5 তারিখের আগ পর্যন্ত 500 না 5 জন আলেম এক জায়গায় বসে নিরাপদে থাকতে পারত? স্বাধীনতার পরাধীন কি অবস্থা, বাস্তবতা এইটা। এই অনুষ্ঠানটা করতে হলে 5 তারিখের আগে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো, তারপরও অনুমতি মিলত না। এ মানুষগুলো তো সেই মানুষই আছে। এখন 14 জায়গা অনুমতি না। ডক্টর ইউনূস বলেছেন এদেশে কোরআনে কারিমের কথা ওইভাবেই হবে, অন্যান্য ধর্মের কথা যেভাবে চালু আছে। হিন্দুদের পূজা, ওদের দুর্গা পূজা, সরস্বতী পূজায় যদি অনুমতি না লাগে, পাহারা দেওয়া হয়, কোরআনের অনুমতি লাগবে কোন কারণে? কিছু মানুষের কিছু চিন্তাধারায় আল্লাহ তাকে মাফ করেন। কবি নজরুলের জীবনে ওরকম আমল আমি ওনার জীবনী পড়ে পাইনি, কিন্তু কিছু কিছু কথা এত দামি, আমার মনে হয় আল্লাহ ওই কথাগুলোর কারণে মাফ করে দেবে। এই লোকটা যে ঘোষণা দিল, কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক ওটা আমি বলছি না, কিন্তু যে ঘোষণা দিল, এই 17 বছরে কোনো মুসলমান তো এই ঘোষণা দিতে পারে না। আরো বিরোধিতা করতেন আপনি। অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে, মুসলমানদের কোরআন প্রসারে অনুমতি নেওয়া লাগবে। কোন কারণে? কোনো অনুমতি আজকে থেকে নেওয়া লাগবে না। যেখানে যতটুকু পারেন কোরআনের কথা ওই ফোর্সই বলবেন, যেটা আল্লাহ জানিয়েছে। ওনার পরের দিন এই দেশের ডিসিএফ এর প্রধান যিনি গোয়েন্দা বিভাগের আমার কল দিয়েছিল, আমার মাহফিল ছিল ওই দিন গাইবান্ধা। আমার ডাক দিয়ে বলছে, হুজুর কোরআনের কথা বলতে দেশে 56,000 বর্গ মাইলের কোনো ইঞ্চিতে আর বাধা নেই। যে ফোর্সে আল্লাহ জানিয়েছে আপনি ওই ফোর্সে বলবেন। কেউ যদি কোনো জায়গায় টো শব্দ করেন, শুধু একটু জানাবেন, আমারে সেভ করে রাখবেন, ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম, স্যার আপনি এতদিন কোথায় ছিলেন? আমি কেবল দায়িত্ব পেয়েছি। দুইটা কথাও আবার জানিয়েছে, যারা আয়োজন করে তাদেরকে আপনি বলবেন ওনারা যেন মহিলা প্যান্ডেলটা আলাদা করে, ওখানে পুরুষের যেন আনাগোনা না থাকে, আর ওনাদের যে আলাদা টয়লেট বা নামাজের ব্যবস্থা ওগুলো যেন ওয়ান টাইমের জন্য করা হয়। ভালো প্রস্তাব দিয়েছে। এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, আমার প্রত্যেকটা জেলায় 2-3টা করে ওয়াজ নেওয়া আছে। এর মাধ্যমে সবাইকে জানাচ্ছি ওই স্যারের কথাটা মানা দরকার। কথাটা ভালো কথা না? পর্দা কিন্তু নফল না। পর্দা কি নফল? ফরজ। কেমন ফরজ? নামাজের মতো ফরজ। কিন্তু আজ অনেকে এটাকে গুরুত্ব এভাবে দিতে চায় না, নফলও মনে করে না। পর্দা যে একটা ফরজ, নফলও মনে করে না। এই জন্যে কাজটা যেভাবে উনি করতে বললেন আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। উনি আজকেও আমাকে জানিয়েছে কোর্ট থেকে বের হওয়ার পরে, যেই দেখেছে সব মামলা ঢিসমিস হয়ে গেছে। আমি সাংবাদিকদের সামনে যখন ব্রিফ করছিলাম, ব্রিফিং করার পরেই কল দিয়ে জানিয়েছে যে আপনি কিন্তু আজকেও মাহফিলে যাবেন। আমি জানি কোথায়, খিলক্ষেতে। এটা খিলক্ষেত দেখেছেন। আমি জানি না আমার মাহফিল কোথায়, কারণ আমার সাথে যে ছেলেটা আছে ও আমার একদিন আগে জানায় যে আজকে অমুক জায়গায় মাহফিল আছে। ওনারা জেনে ফেলেছে, কত খোঁজ রাখছে। ওনার ওই কথাটা আমরা আহ্বান জানানো, আপনারা মেনে চলবেন। মেয়েদের এই সিস্টেমগুলো একটু দরকার, ওনাদের ইসলাম জানা দরকার নেই বলেন।